আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে অনেকগুলো ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছি ইসলাম শিক্ষা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় থেকে। আজকেও এই অধ্যায়েরই আরো একটি বিষয়ের উপর তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি ধৈর্য ও মনোযোগ সহকারে তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নিই যে ৬ষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয়গুলো আলোচিত হয়েছে। এই বিষয়গুলো আমরা আরো একবার এক নজরে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে ইসলামী রাষ্ট্রের স্বরূপ, বৈশিষ্ট্য ও গুরুত্ব। এরপরে এ বিষয়টি আলোচিত হয়েছে। এরপরে খেলাফতের বৈশিষ্ট্য, গুরুত্ব, খলিফা বা রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা, গুণাবলী এবং তাদের দায়িত্ব কর্তব্য, এই বিষয়টিও আলোচিত হয়েছে। এরপরে নাগরিকদের অধিকার এবং দায়িত্ব কর্তব্য, এই বিষয়টি আমরা এখন আলোচনা করছি। কয়েকটা ক্লাসে আমরা নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা করেছি। এরপরে এই অধ্যায়ের মধ্যে আরো আলোচিত হয়েছে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার। এরপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো তোমাদের সামনে প্রত্যেকটা ক্লাসেই এজন্যই উপস্থাপন করছি, যাতে এই বিষয়গুলো তোমাদের বারবার দেখার মাধ্যমে বা বারবার শোনার মাধ্যমে মূল যে বিষয়গুলো, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, এটা তোমাদের স্মৃতিতে থাকে। এজন্যই এই বিষয়টি তোমাদের সামনে বারবার আমি উপস্থাপন করছি। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নাগরিকদের দায়িত্ব কর্তব্য। ইতিপূর্বে আমরা নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা করেছি, এখন আমরা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি যে অধ্যায়ের এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে তা হচ্ছে নাগরিকদের পরিচয়, এটা তোমরা বলতে পারবে, নাগরিকদের অধিকারগুলো ব্যাখ্যা করতে পারবে, নাগরিকদের দায়িত্ব কর্তব্যগুলো বিশ্লেষণ করতে পারবে এবং এই ব্যাপারে নিজেরা সচেতন হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনায় অংশগ্রহণ করি। তো আমরা নাগরিকদের কর্তব্য সম্পর্কে এখন আলোচনা করব। তো আমরা ইতিপূর্বের দুইটা ক্লাসে আমরা নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা করেছি। নাগরিকদের অধিকারের মধ্যে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এই অধিকারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা নাগরিকদের কর্তব্য সম্পর্কে আলোচনা করব, নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী সকল শ্রেণীর জনগণই ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য। সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক। আমরা জানি যে নাগরিক দুই শ্রেণীর হয়ে থাকে, মুসলিম নাগরিক এবং অমুসলিম নাগরিক। অধিকার কর্তব্য পরস্পর জড়িত। অধিকার ও কর্তব্য এটা পরস্পর জড়িত, যে বিষয়টি আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি। অর্থাৎ রাষ্ট্র এবং নাগরিক এই দুইটা অংশ একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ রাষ্ট্রের যেটা অধিকার, নাগরিকের সেটা কর্তব্য, আবার নাগরিকের যেটা অধিকার সেটা রাষ্ট্রের কর্তব্য। এই বিষয়টি আমরা ইতিপূর্বেও বারবার বলেছি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। তো কাজেই ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার যেমন উদারভাবে স্বীকৃত, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের দায়িত্ব কর্তব্য রয়েছে। তাহলে অধিকার ও কর্তব্য এই বিষয়টি নিয়ে আমরা আরো একটু পর্যালোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধিকার ও কর্তব্য এই দুইটা যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, একজনের যা অধিকার অন্যজনের তা কর্তব্য। কর্তব্য পালন ছাড়া অধিকারের কথা চিন্তাও করা যায় না। কর্তব্য পালন ছাড়া অধিকারের কথা চিন্তাও করা যায় না। অর্থাৎ কর্তব্য পালনের মাধ্যমেই অধিকারটা অর্জিত হয়ে থাকে। কোনো ব্যক্তির যা প্রাপ্য তা হচ্ছে তার অধিকার। হ্যাঁ, কোনো ব্যক্তির জন্য যেটা প্রাপ্য সেটাই হচ্ছে তার অধিকার। আর তার কাছে অন্যের যা প্রাপ্য বা অন্যের প্রতি যা করণীয় তাকে বলা হয় কর্তব্য। নাগরিকদের রাষ্ট্রের কাছে যেমন প্রাপ্য বা অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্রেরও
তার কাছে কিছু প্রাপ্য রয়েছে যা তার জন্য করণীয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রের প্রতি নাগরিকের করণীয়ই হচ্ছে তার কর্তব্য। নাগরিকের কল্যাণের জন্যই কল্যাণ রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি নাগরিকদের যেসব দায়িত্ব কর্তব্য পালন করতে হয় তা আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে অধিকার এবং কর্তব্য এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করে। অর্থাৎ একজনের জন্য যেটা অধিকার আরেকজনের জন্য সেটা কর্তব্য, আবার আরেকজনের জন্য যেটা কর্তব্য সেটা অন্যজনের জন্য অধিকার। তো অধিকার এবং কর্তব্য এই বিষয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই বিষয়টি নিয়ে আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের নাগরিকের প্রথম যে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে আনুগত্য করা। ইসলামী রাষ্ট্রের মুসলিম নাগরিকের প্রথম দায়িত্ব হচ্ছে আনুগত্য করা। প্রত্যেক নাগরিকেরই সর্বপ্রথম ও বুনিয়াদী কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য করা। আনুগত্য ব্যতীত কেউ কোনো রাষ্ট্রের নাগরিক বলে দাবি করতে পারে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে থেকে যারা দায়িত্বপ্রাপ্ত, তোমাদের মধ্য থেকে যারা নির্দেশ দেবার অধিকারী তাদের আনুগত্য করো। এখানে নির্দেশ দেবার অধিকারীর প্রতি, অর্থাৎ যারা ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক, আল্লাহ কর্তৃক যারা মনোনীত হবেন, এই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে আনুগত্য করতে হবে। এই আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ রয়েছে। অতএব আমরা এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট জানতে পারলাম যে রাষ্ট্রপ্রধানের প্রতি, যিনি ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন, তার প্রতি আনুগত্য করার ব্যাপারে এখানে আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। যে ব্যক্তি আমাদের আনুগত্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের আনুগত্য করে সে যেন আমারই আনুগত্য করে। অর্থাৎ যে ব্যক্তি রাষ্ট্রপ্রধানের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো, আর যে তার নির্দেশ অমান্য করলো সে যেন আমাকেই অমান্য করলো। এটা বুখারী শরীফের একটা হাদিসে এসেছে এ সম্পর্কে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নির্দেশনা রয়েছে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মনোনীত যে সমস্ত রাষ্ট্রপ্রধান রয়েছেন তাদের আনুগত্য করার ব্যাপারে এখানে পবিত্র কোরআন এবং হাদিসের নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাটি অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম নাগরিক হিসেবে প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের প্রতি আনুগত্য করা। এরপরে 2 নম্বর হচ্ছে আইন পালন করা। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের নাগরিকদের দ্বিতীয় যে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে আইন পালন করা। অর্থাৎ নাগরিকদের ব্যাপারে যে আইন কানুন রয়েছে, রাষ্ট্রীয় আইন কানুন রয়েছে, এই রাষ্ট্রীয় আইন কানুনগুলোকে পুরোপুরিভাবে পালন করতে হবে। এটা নাগরিকের কর্তব্য। আইন পালিত না হলে রাষ্ট্র সরকারের অস্তিত্বই অর্থহীন হয়ে দাঁড়াবে, শাসন ও শৃঙ্খলা এটা ভেঙে চুরমার হয়ে যাবে। নিজে আইন পালন করতে হবে এবং অন্যকেও আইন পালন করার ব্যাপারে সজাগ করতে হবে, সচেতন করতে হবে। এটা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এখানে আল্লাহর রজ্জু বলতে আল্লাহর আইনকে বোঝানো হয়েছে, আল্লাহর বিধানকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহর আইন, আল্লাহর বিধান। এখানে ইসলামী রাষ্ট্রের আইন কানুন বলতে আল্লাহরই আইন কানুন, কারণ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আল্লাহর আইনকেই বাস্তবায়ন করে থাকে। আল্লাহর আইন বাস্তবায়ন করার ব্যাপারেই কিন্তু ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এর দায়িত্ব। এজন্যই ইসলামী রাষ্ট্রের আইন পালন করা এটা নাগরিকের দায়িত্ব কর্তব্য এবং এটা আল্লাহর নির্দেশ। এজন্য পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে এটা ধারণ করতে হবে। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় বলেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
আউলাইকা হুমুল মুফলিহুন। এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা উম্মত থাকতে হবে, একদল উম্মত থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং তারাই হবে সফল কাম। তাহলে আইনের প্রতি আনুগত্যশীল হওয়ার ব্যাপারে এখানে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এরপরে ৩ নম্বর দায়িত্ব হচ্ছে রাজস্ব আদায়, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যাবতীয় পাওনা আদায় করা, রাজস্ব অন্যান্য দেয় যে বিষয়গুলো রয়েছে, অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে, এগুলো সঠিক সময়ে সরকারি তহবিলে জমা করাও রাষ্ট্রীয় নাগরিকের অন্যতম দায়িত্ব। অন্যথায় রাষ্ট্র অচল হয়ে পড়াই স্বাভাবিক, কারণ অর্থ ছাড়া রাষ্ট্র চলবে কি করে। এই জন্য রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ করবার জন্য, গতিশীল রাখবার জন্য প্রত্যেকটা নাগরিকের কাছে সরকারি যে পাওনাগুলো রয়েছে এগুলো যথাসময়ে এগুলো আদায় করতে করা, এটাও নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে ইসলামী রাষ্ট্রের নাগরিকদের আরো যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা হচ্ছে সৎ কাজে সহযোগিতা করা। অর্থাৎ সৎ কাজে সহযোগিতা করা এটাও ইসলামী রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে অন্যতম। সরকারের প্রত্যেকটি সৎ কাজে সার্বিক সহযোগিতা করা এটা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা সৎ কাজে এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, খোদাভীতির কাজে, সৎকর্মের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। তো এখানে আল্লাহ তাআলা সৎ কাজে সহযোগিতা করার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেশের প্রতিরক্ষা। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের আরো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের প্রতিরক্ষা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এটা অবদান রাখতে হবে। এটা আমাদের নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দেশের প্রতিরক্ষাকে রক্ষা করতে হবে। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিক হিসেবে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রকে সর্বতোভাবে এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এরপরে বিশৃঙ্খলা না করা। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের আরো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করা যাবে না। রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, অরাজকতা সৃষ্টি করা যাবে না। অভ্যন্তরীণ গোলযোগ হতে বিরত থাকা এবং বিরত রাখা এটা ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অন্যতম কর্তব্য। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ফিতনাটা হচ্ছে হত্যা করার চাইতেও অত্যন্ত জঘন্যতম বড় ধরনের অপরাধ। হত্যা করার চাইতে বড় ধরনের অপরাধ হচ্ছে ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। ফিতনা, বিভ্রাট, বিশৃঙ্খলা সৃষ্টি করাটা এটা ফিতনা, এটা হত্যার চাইতেও বড় ধরনের অপরাধের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অতএব ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরকে বিশৃঙ্খলা থেকে, গোলযোগ সৃষ্টি করা থেকে এটা আমাদেরকে বিরত থাকতে হবে এবং জনগণকে বিরত রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন। রাষ্ট্রের মঙ্গলের জন্য সরকার যাকে যে দায়িত্বে দিবেন, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের নাগরিকদের মধ্য থেকে যাকে যে দায়িত্ব প্রদান করবেন, যে কর্মচারীকে যেখানে নিযুক্ত করবেন সেটাকে মেনে নিতে হবে এবং সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এটাও নাগরিক হিসেবে অন্যতম দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে জনসেবা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামী রাষ্ট্রের নাগরিকদেরকে
সাধারণ জনগণের খেদমতে এবং কল্যাণে তাদেরকে ব্রতী হতে হবে, অর্থাৎ মানব কল্যাণে কাজ করতে হবে, মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হবে, মানুষের কে সাহায্য সহযোগিতা করতে হবে। যেমন বর্তমানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে যে মহামারী চলছে, এ সময়ে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই সমস্ত কর্মহীন মানুষদেরকে যারা বিত্তবান রয়েছে, যারা সামর্থ্যবান রয়েছে, তাদের উচিত তাদের সাহায্যার্থে এগিয়ে আসা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আপনি অনুগ্রহ করুন যেভাবে আল্লাহ তাআলা আপনার প্রতি অনুগ্রহ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তো আমাদের সকলের প্রতি অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি যেরকম অনুগ্রহ করেছেন, তোমরাও সেরকম ভাবে মানুষের প্রতি অনুগ্রহ করো, কল্যাণ করো, জনসেবা করো। এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। এরপরে রাষ্ট্রের কল্যাণ কামনা। প্রত্যেক নাগরিকই ইসলামী রাষ্ট্রের কল্যাণ কামনা করবেন, রাষ্ট্রের মঙ্গল, শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য কাজ করবেন এবং সর্বতোভাবে দেশপ্রেমিক হবে। দেশকে ভালো না বাসলে, দেশের জন্য কাজ না করলে নাগরিক হওয়া যায় না। দেশের প্রতি মহব্বত থাকতে হবে, এটা নাগরিকের কর্তব্য। এ ব্যাপারেও এজন্যই বলা হয়ে থাকে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। এরপরে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের আরো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব এটাকে রক্ষা করে চলতে হবে। এটা জীবন দিয়ে হলেও, জান এবং মাল দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিকের চেষ্টা করা এটা নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সূরা তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়ানফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা বের হয়ে পড়ো স্বল্প অথবা প্রচুর সরঞ্জামের সাথে, অর্থাৎ স্বল্প এবং প্রচুর, অর্থাৎ হালকা অথবা ভারী প্রস্তুতি নিয়ে তোমরা বেরিয়ে পড়ো এবং তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করো, জিহাদ করো, মানে চেষ্টা করো আল্লাহর রাস্তায়, তোমরা জান মাল দিয়ে চেষ্টা করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা এটা বুঝতে পারো, জানতে পারো। তাহলে এখানে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি জীবন দিতে হয়, তাহলে জীবনও দিয়ে দিতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। এরপরে বেআইনি কাজ থেকে বিরত থাকা। ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে এবং বাইরে যে কোনো বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকা। এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব। কোনো দুর্নীতি, প্রতারণা, কালোবাজারি, চোরাকারবারি ইত্যাদি জঘন্যতম অপরাধ থেকে প্রত্যেকটা নাগরিক বিরত থাকবে। এ ব্যাপারে প্রত্যেকটা নাগরিকের এটা দায়িত্ব এবং কর্তব্য। তাহলে এ ব্যাপারে নাগরিকগণ, মুসলিম রাষ্ট্রের নাগরিকগণদের দায়িত্ব হচ্ছে তারা কোন রকম বেআইনি কাজের সাথে জড়িত হতে পারবে না, কোন রকম দুর্নীতি, প্রতারণার সাথে, কোন রকম অন্যায় অপকর্মের সাথে যুক্ত হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ যে ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরকে যে দায়িত্ব কর্তব্যের কথা আমরা আলোচনা করলাম, এই দায়িত্ব কর্তব্যগুলো আমরা চিন্তা ভাবনা করব, বিচার বিশ্লেষণ করব এবং আমাদের জীবনের সাথে এটা আমরা মিলিয়ে দেখব। বস্তুত ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ তাদের অধিকার ভোগ করবেন, একদিকে যেমন তারা তাদের অধিকার ভোগ করবেন, যে অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে, অনুরূপভাবে রাষ্ট্রের প্রতিও তাদের যে দায়িত্ব কর্তব্যের গুলোর কথা আমরা বললাম, এই দায়িত্ব কর্তব্যগুলো ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। তাহলেই কি হবে, একটা সুখী, সমৃদ্ধশালী, সুন্দর ও শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা এটা গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানেই। তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি একটা প্রশ্ন রেখেছি, ইসলামী রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব কর্তব্য লিপিবদ্ধ করে অনুশীলন করবে। তো এই প্রশ্নটি তোমরা সমাধান করবে আশা করি। তো আজকের আলোচনা এখানেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।